আচ্ছা, সো আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 3 এর ফ্রিকশন টপিকটা পড়ব। এই টপিকটা একটু তোমার প্রথম দিকে একটু কনফিউজিং লাগতে পারে, বাট তুমি ঠিকমতো বুঝলে দেখবে এটা বেশ সহজ। অ্যান্ড এই ফ্রিকশন রিলেটেড ম্যাথে ম্যাক্সিমাম স্টুডেন্টই খুব প্রবলেম ফেস করে। দেখা যায় যে ফ্রিকশনের ম্যাথে ম্যাক্সিমাম সময় একটা প্লাস বা মাইনাসের একটা ঝামেলা লাগে আর কি। সো আজকে হচ্ছে আমরা ফ্রিকশন পড়ব। তো ফ্রিকশন জিনিসটা কি সেটা আগে দেখি। ফ্রিকশন বা বাংলায় হচ্ছে তোমার ঘর্ষণ। তো ফ্রিকশন বা এটার বাংলা টার্ম ঘর্ষণ, এটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে একটা অবজেক্ট যখন আরেকটা অবজেক্টের উপর দিয়ে চলার ট্রাই করে তখন কিছুটা রেজিস্টিভ ফোর্স তার উপর অ্যাপ্লাইড হয়। মানে ধরো একটা ফ্লোরের উপর আমরা যদি একটা ফ্লোরের উপর একটা অবজেক্টকে ধাক্কা দিই তখন দেখবা যে ওই অবজেক্টটা কিন্তু মানে সব সময় চলতে থাকে না, দেখা যায় এটা কিছু সামনে গিয়ে থেমে যায়। তো এটা থেমে যাওয়ার রিজনটা কি? থেমে যাওয়ার রিজন হচ্ছে যে এই ফ্লোরটা কন্টিনিউয়াসলি ওর উপর একটা ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করতে থাকে। ওকে, আমরা যেমন মানে তোমাদের হয়তো মনে আছে আমরা নিউটনের 3টা ল পড়ছিলাম। একটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল, তারপর ছিল হচ্ছে সেকেন্ড ল, তারপর ছিল হচ্ছে থার্ড ল। তো ফার্স্ট ল কি বলতো? ফার্স্ট ল বলতো যে একটা অবজেক্টের উপর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করা না হয় তাহলে যেই অবজেক্টটা আগে থেকে স্টেশনারি ছিল বা স্থির ছিল সেটা সবসময় স্টেশনারি বা স্থিরই থাকবে, আর যেই অবজেক্টটা আগে থেকে মুভিং ছিল সেটা সেম ভেলোসিটিতে মুভিং থাকবে, মানে তার ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না। বাট এইটা কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে খুব একটা দেখি না, রাইট? মানে দেখা যায় যেটা স্টেশনারি ছিল সেটা স্টেশনারি থাকতেছে, বাট আমরা যদি কোনো একটা অবজেক্টকে একবার ধাক্কা দিয়ে তাকে ধরো তার ভেলোসিটি করে দিলাম 5 মিটার পার সেকেন্ড, বাট তারপর ওর মানে তারপর ওই অবজেক্টটা থেকে যখন এই ফোর্সটা সরাই নেই আমরা কিন্তু এটা দেখি না যে এই অবজেক্টটা চলতেই আছে চলতেই আছে, আমরা কিন্তু দেখি যে একসময় ইভেন্চুয়ালি এটা কোনো একটা জায়গায় সামনে গিয়ে থেমে গেছে। এটাই কিন্তু কমন সিনারিও, রাইট? তুমি একটা বলকে তোমার একটা ফ্লোরের উপর ধরো একটা মানে একটা বলকে ফ্লোরের উপর মুভিং করে দিলা, দেখবা যে ও কিছুক্ষণ পর সামনে গিয়ে থেমে গেছে। তো এই থেমে যাওয়ার রিজনটা কি? এই থেমে যাওয়ার রিজনটা হচ্ছে যে আসলে যদিও আমরা প্রথমে একটা ফোর্স দিয়ে ওকে তোমার একটা ভেলোসিটি দিছি, তারপর এই ফোর্সটা আবার সরাই ফেলছি, কিন্তু তখনও এই অবজেক্টের উপর একটা ফোর্স কাজ করতেছিল, সেটা হচ্ছে এই ফ্লোরের ফ্রিকশন ফোর্স। মানে এই যে ফ্লোর সেটা একটা ফ্রিকশন দেয়, অ্যান্ড সব সারফেসই ফ্রিকশন আছে, এমন কোনো সারফেস নেই যেটা টোটালি ফ্রিকশন ফ্রি। মানে ফ্রিকশন জিনিসটা এমন যেটা আমাদের মানে যেটা আমরা চাই না, লাইক ফ্রিকশন বেশি হইলে অ্যাকচুয়ালি দেখা যাবে আমরা যে কোনো একটা অবজেক্টকে মুভ করতে চাইলে আমাদের অনেক কষ্ট হবে, আমাদের অনেক বেশি এফোর্ট দিতে হবে, বাট এটা অ্যাভয়েড করার কোনো ওয়ে নেই। ঠিক আছে, তোমার সব জায়গাতেই ফ্রিকশন আছে। আমরা ইউজুয়ালি ফ্রিকশনকে অ্যাভয়েড করে ম্যাথ করি, দেখবো যে এর আগে যত ম্যাথ করছি আমরা অ্যাজিউম করে নিছি যে এখানে কোনো ধরনের ফ্রিকশন নাই, কিন্তু রিয়েল লাইফে আসলে এরকম না। রিয়েল লাইফে সব জায়গাতে ফ্রিকশন আছে, ইভেন এয়ারেরও ফ্রিকশন আছে। ধরো আমরা যে তোমার মোশন চ্যাপ্টারে এরকম ম্যাথ করছি না যে একটা অবজেক্টকে আমরা উপরের দিকে থ্রো করলাম, সেটা আবার নিচে পড়লো, তো আমরা এখান থেকে ক্যালকুলেট করতাম এটা কত উপরে উঠবে, কত ক্ষণ পরে মাটিতে পড়বে। তো এগুলো সবই ফ্রিকশনলেস সিনারিও ছিল, মানে আমরা অ্যাজিউম করে নিছি এখানে কোনো ফ্রিকশন নেই। বাট রিয়েল লাইফে দেখা যায় এখানে যে বাতাস আছে বা এয়ার আছে ওইটার সাথেও এই বলটার একটা ফ্রিকশন হয়, সো ওর স্পিড কিছুটা কমে যায়, সো একদম অ্যাকুরেটলি আমরা বের করতে পারি না আর কি। সো ফ্রিকশন জিনিসটা হচ্ছে যে একটা অবজেক্ট যখন আরেকটা অবজেক্টের উপর দিয়ে মুভ করার ট্রাই করে বা মুভ করে তখন ওই দুইটা অবজেক্টের সারফেসে যে ফোর্সটা ক্রিয়েট হয়, মানে যে রেজিস্টিভ ফোর্সটা ক্রিয়েট হয় সেটাই হচ্ছে ফ্রিকশন। সো আমি এটা লিখে দিব যে when one object when one object tries to move or মুভস, মানে দুই ধরনের ফ্রিকশন আছে। একটা হচ্ছে যে মুভ করার আগে যে ট্রাই করতেছে তখন এক ধরনের ফ্রিকশন কাজ করে, আবার মুভিং অবস্থায় আর এক ধরনের ফ্রিকশন কাজ করে। সো এর জন্য ডেফিনেশনটা এভাবে লিখলাম, when one object tries to move or moves over another object a resistive force
is produced a resistive force is produced at the contact surface জিনিসটাকে আমি একটু পরে বলবো at the contact surface of these two objects. This is called friction force. Friction হচ্ছে একটা ফোর্স আর কি, একটা অপোজিট ফোর্স, মানে যেটা তোমার মোশনকে স্লো ডাউন করে দেয়। আচ্ছা, সো ডেফিনেশনটা একটু বুঝাই। when one object tries to move or moves over another object বলতে এখানে যেমন ফ্লোরও তো একটা অবজেক্ট, রাইট? তো একটা অবজেক্ট যখন আরেকটার উপর চলার ট্রাই করে বা মুভ করে বা চলে, তখন একটা রেজিস্টিভ ফোর্স বলতে বোঝাচ্ছি যে অবজেক্টটা যেদিকে মুভ করতে চাবে, ধরো তুমি একটা অবজেক্টকে ধাক্কা দিয়ে এই দিকে মুভ করতে চাচ্ছ, তোমার ফ্রিকশনটা ঠিক উল্টা দিকে কাজ করবে। মানে ফ্রিকশনের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ফ্রিকশন always acts opposite to motion, মানে ফ্রিকশন সব সময় তোমার মোশনের এগেইনস্টে কাজ করবে। এটা এমন না যে এই ফ্লোরে শুধু বাম দিকেই ফ্রিকশন কাজ করে, ব্যাপারটা ওরকম না। তুমি যদি ধরো অবজেক্টটাকে ডান দিক থেকে বামে আনতে চাইতা, তখন ফ্রিকশনটা উল্টা দিকে কাজ করত। ওকে, মানে সহজভাবে বললে একটা অবজেক্ট যেই দিকে মুভ করার ট্রাই করে, ফ্রিকশন ঠিক সবসময় তার উল্টা দিকে কাজ করে। ওকে, সো এটাই হচ্ছে ফ্রিকশন ফোর্স। আচ্ছা, কন্ট্যাক্ট সারফেসটা কি? কন্ট্যাক্ট মানে হচ্ছে যেখানে একটা ওই অবজেক্ট আরেকটাকে টাচ করছে, আর সারফেস মানে তো বোঝোই। তো এই যে এই জায়গাটা হচ্ছে কন্ট্যাক্ট সারফেস, এই যে এইখানে যেখানে একটা আরেকটাকে টাচ করছে আর কি। সো ফ্রিকশন হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স যেটা আসলে আমাদের জন্য, মানে যেটা আমাদের মোশনকে রেজিস্ট করে, যেটা আমাদের জন্য আসলে খারাপ বলতে পারো, বাট এটার অনেক ইউজফুলনেস আছে। মানে ফ্রিকশন না থাকলেও আবার আমরা চলতে পারতাম না। ওকে, তো সেটা আমরা দেখবো। বাট ফ্রিকশন ইন জেনারেল, যদি ফ্রিকশনের অ্যামাউন্ট অনেক বেশি হয় সেটা খারাপ, আবার ফ্রিকশন একদম জিরো হয়ে গেলেও সেটা তোমার মানে রিয়েলিস্টিক না, সেটাও দেখা যাবে অনেক ঝামেলার ক্রিয়েট করবে। তো আমরা দেখবো এটা। এখন আমরা ফ্রিকশনের কিছু তোমার ব্যাড সাইড নিয়ে ডিসকাস করি, যে ফ্রিকশন কেন ঝামেলা ক্রিয়েট করতে পারে। আচ্ছা, সো ফ্রিকশনের প্রোজ অ্যান্ড কনস বা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। তো ফ্রিকশনের প্রোজগুলো কী কী সেটা দেখি, বা অ্যাডভান্টেজগুলো কী কী। অ্যাডভান্টেজগুলো আগে দেখি। অ্যাডভান্টেজ হচ্ছে, ধরো এই যে তুমি এখন তোমার হাতে কলমটা ধরে রাখছো, এটাও কিন্তু ফ্রিকশনের জন্য পসিবল হয়েছে। যদি তোমার ফিঙ্গার আর তোমার কলমের মধ্যে কোনো ফ্রিকশন না থাকতো, তাহলে কলমটা স্লাইড করে পড়ে যেত। সো ফ্রিকশনের প্রোজের মধ্যে এক নাম্বার হচ্ছে যে হোল্ডিং অবজেক্টস। ওকে, ফ্রিকশন না থাকলে কিন্তু এটা হইতো না। তারপর আমরা এই যে ফ্লোরে হাঁটতে পারি, এই হাঁটার জন্য কিন্তু আসলে ফ্রিকশনেরই তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট রোল, ফ্রিকশনই সবচেয়ে ইম্পর্টেন্ট রোলটা প্লে করে। কারণ সারফেসের সাথে তোমার যদি কোনো ফ্রিকশন না থাকতো, তাহলে তুমি যখন সারফেসের উপর পা রাখতা, তখন তুমি স্লিপ খেয়ে যেত আর কি। সো তুমি হাঁটতে পারতা না। তুমি তো এটা অবশ্যই খেয়াল করছো যে স্লিপারি জায়গায় হাঁটা কতটা টাফ, রাইট? সো এখানে হচ্ছে ওয়াকিং অন সারফেসেস, ফ্রিকশন কমানো যায়, ঠিক আছে? কোনো একটা সারফেসে ফ্রিকশন চাইলে কোনো একটা ওয়েতে কমানো যায়। একটা সহজ এক্সাম্পল বলি, মানে ফ্রিকশন কীভাবে কমানো যায়। ধরো তুমি তোমার ফ্লোরে, বাসার ফ্লোরে নর্মালি হাঁটতে পারো, ঠিক আছে? সো তখন হচ্ছে তোমার, মানে তোমার ওই ফ্লোরের ফ্রিকশনটা তোমার তোমার জন্য পারফেক্ট আর কি, তুমি ঠিক মতো হাঁটতে পারো, মানে বেশিও না কমও না। কিন্তু তুমি যদি তোমার ফ্লোরে ধরো পাউডার ঢেলে দাও, তাহলে দেখবা যে ফ্লোরটা একদম স্লিপারি হয়ে গেছে, তখন কিন্তু তোমার হাঁটাটা অনেক টাফ হবে। সো ফ্রিকশন চাইলে, মানে ওইখানে যেটা হয়েছে পাউডার ঢালাতে ফ্রিকশনটা কমে গেছে, তো ফ্রিকশন চাইলে এভাবে কমানো যায়।
তারপর ফ্রিকশনের আরও ইউজ কেস যদি বলি, অ্যাকচুয়ালি ফ্রিকশনের মানে অ্যাডভান্টেজেসেরও শেষ নেই। মানে ফ্রিকশন না থাকলে তার আরও একটা এক্সাম্পল যদি বলি, যেমন ধরো রোটেশন অফ হুইল অন রোডস, রোটেশন অফ কার হুইল অন রোডস। রোডের সাথে যদি হুইলের ফ্রিকশন না থাকতো তাহলে রোডে গাড়ি চালানোও যেত না। আর তুমি দেখবা যে যখনই কোনো একটা, এই যে অনেক সময় দেখবা কার হুইলের অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তখন বলা থাকে না যে এই টায়ারটার হচ্ছে এই যে সাইডে এগুলোকে কি বলে, মানে সাইডে ছোট কিছু স্পাইক টাইপের থাকে, এগুলো অনেক বেশি, মানে এই টায়ারটা খুব ইজিলি ব্রেক করানো যায়, মানে অ্যাক্সিডেন্ট মানে কম হয় এই টায়ারে, এরকম দেখবা যে অ্যাডভার্টাইজমেন্টে বলে। তো ওইটা বলার রিজন হচ্ছে যে এইগুলোর মাধ্যমে ফ্রিকশনটাকে বাড়ানো হয়। ওকে, আবার খুব বেশি বাড়ানো হয় না, খুব বেশি বাড়ানো হলে তো গাড়ি তোমার রাস্তায় চলতেই পারবে না। বাট এমন একটা পারফেক্ট অ্যামাউন্টের ফ্রিকশন এনশিওর করা হয় যাতে গাড়িটা স্মুথলি চলতেও পারে, আবার যখন ব্রেক করা দরকার হয় তখন যাতে এই এক্সট্রা ফ্রিকশনটা খুব তাড়াতাড়ি ব্রেক করাইতে হেল্প করে। ওকে, ফ্রিকশন না থাকলে গাড়ি ব্রেকও করানো যেত না। ওকে, তো এরকম আরও অনেক অ্যাডভান্টেজেস আছে, তোমরা সামনে আরও দেখবা। আমি আপাতত 3টা লিখি, আবার কয়েকটা আমরা ডিসঅ্যাডভান্টেজেস বা কনসও লিখি। তো ডিসঅ্যাডভান্টেজগুলোর মধ্যে একটা হচ্ছে যে এটা তোমার মোশনকে স্লো ডাউন করে, স্লোজ ডাউন মোশন। তারপর ফ্রিকশন যদি বেশি হয়, ফ্রিকশন বেশি হলে মানে একে তো মোশন স্লো ডাউন করে, তো আর আমাদের হচ্ছে এনার্জি বেশি লস হয়, ঠিক আছে, লস অফ এনার্জি। ফ্রিকশন আছে দেখেই তুমি আবার আরেকটা এক্সাম্পল দিই ফ্রিকশন থাকার জন্য। ফ্রিকশন আছে দেখেই কিন্তু হিট প্রডিউস হয়। ওকে, তুমি যখন তোমার একটা হাতকে আরেকটা হাতের সাথে ঘষবা তখন দেখবা যে একটু গরম লাগতেছে হাতে, তো ওইটার রিজনও কিন্তু ফ্রিকশনের জন্যই তোমার হাতে হিট প্রডিউস হচ্ছে। আবার বিভিন্ন ধরনের মেশিন দেখবা যে অনেকক্ষণ ইউজ করলে গরম হয়ে যায়, সেটার রিজনও কিন্তু ফ্রিকশন। তো এইগুলো সবই হচ্ছে লস অফ এনার্জি, মানে ফ্রিকশনের জন্য তোমার এনার্জি হিট আকারে লস হয়ে যায়, লস অফ এনার্জি ইন ফর্ম অফ হিট। ওকে, তারপর ফ্রিকশনের আরও অনেক অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। তারপর আরেকটা যদি বলি যে তোমার একে তো মোশন স্লো ডাউন করে, লস অফ এনার্জি ঘটায়, আর আরেকটা হচ্ছে যে এখানে তোমার আমাদের হচ্ছে ফোর্স বেশি দিতে হয়, মানে অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড বিকামস হায়ার, অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড বিকামস হায়ার। ওকে, আচ্ছা, সো এই ফ্রিকশন জিনিসটা একে তো তোমার ইউজফুল, আবার তার ডিসঅ্যাডভান্টেজেসও অনেক। তো দেখা যায় ফ্রিকশন ছাড়াও আমরা চলতে পারবো না, আবার ফ্রিকশন বেশি হলেও আমরা চলতে পারবো না। সো এর জন্য ফ্রিকশনকে বলা হয় তোমার নেসেসারি ইভিল। ওকে, ফ্রিকশন ছাড়াও আসলে চলা পসিবল না। ফ্রিকশন যদি না থাকতো সবই স্লিপারি হইতো, মানে একদম আলটিমেট স্লিপারি হইতো। তুমি কোথাও হাঁটতে পারতা না, বা তুমি হচ্ছে কোনো একটা সারফেসের উপরে কিছু রাখতে পারতা না, তারপর কলম ধরতে পারতাম না, মানে কোনো কিছু হোল্ড করতে পারতাম না, সব জাস্ট স্লিপ করতো। সো এর জন্য তোমার ফ্রিকশন হচ্ছে নেসেসারি ইভেল। আচ্ছা, তো এখন ফ্রিকশন কি এইটার আইডিয়াটা পাইছি। তো আমরা এখন হচ্ছে ফ্রিকশনের ছোটোখাটো কয়েকটা ম্যাথ দেখব, মানে একদমই বেসিক ম্যাথগুলো দেখব যে ফ্রিকশনের ম্যাথ ইউজুয়ালি কীরকম হয়। তো আমরা এখানে একটা ম্যাথ দেখি আসো। আচ্ছা, সো সাপোজ এখানে একটা ফ্লোর আছে বা একটা রাস্তা, অ্যান্ড এটার উপরে একটা অবজেক্ট রাখতেছি আমরা। আচ্ছা, তো এই অবজেক্টটার উপর
আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি যেটা হচ্ছে 5 নিউটন, আর এই অবজেক্টটার ম্যাস হচ্ছে 2 কেজি। তো এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই অবজেক্টটার অ্যাক্সেলারেশন কত, মানে এই ফোর্সটা অ্যাপ্লাই করাতে, সে অ্যান্সারটা কি হবে একজন বলো তো? আমি একটা 2 কেজি ম্যাসের উপর 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি, হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন, বা বাংলায় হচ্ছে ত্বরণ। এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, ফোর্স ডিভাইডেড বাই ম্যাস, আর অ্যান্সারটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এইখানে কোনো ফ্রিকশন নাই, ঠিক আছে? আমরা এই টাইপের মানে যখন কিছু বলা না থাকে তখন আমরা এটাকে মানে বলে দিই যে এটা হচ্ছে ফ্রিকশনলেস ছিল। এখন যদি ফ্রিকশন ইনভলভড হয় তখন ম্যাথটা কীরকম হবে? সো একদম সেম ম্যাথ, তখনও তোমাকে এইভাবেই বলা থাকবে, বাট তখন এইখানে ফ্রিকশনলেস কথাটা থাকবে না। আর এখানে মানে বলা হবে যে এই যে মানে ফ্রিকশনলেস না বলে অনেক সময় বলা হয় যে সারফেসটা স্মুথ সারফেস দেখলে তুমি বুঝে নেবা যে এখানে কোনো ফ্রিকশন নাই। ওকে, বাট তোমাকে যদি বলা হয় যে এটা একটা রাফ সারফেস, তখন বুঝতে হবে যে এখানে ফ্রিকশন আছে। অ্যান্ড অনেক সময় ড্রয়িংয়েও এভাবে দেখানো হয়, এরকম দাগ দিয়ে দেওয়া হয় যে এখানে ফ্রিকশন আছে, যে এই জায়গাটা রাফ। ওকে, এখানে ফ্রিকশন কাজ করবে। তো বলা হয়েছে যে এই অবজেক্টটার উপর 2 কেজি ম্যাসের উপর 5 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, আর এই অবজেক্টটার উপর ফ্লোর একটা ফ্রিকশন ফোর্স দিচ্ছে। সো এখানে লেখা আছে যে ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ফ্লোর, ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ফ্লোর ইজ 0.4 নিউটন। ওকে, ফ্লোর এখানে একটা ফ্রিকশন ফোর্স দিচ্ছে যেটা হচ্ছে 0.4 নিউটন। তো এখন বলা হয়েছে যে হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন ইন দিস কেস, এই কেসে তোমার এই অবজেক্টের অ্যাক্সেলারেশন কত হবে। তো আমরা কিভাবে করব? তো ফার্স্টেই তুমি চিন্তা করবা ফ্রিকশন যদি দেওয়া থাকে, ফ্রিকশন অলওয়েজ কোন দিকে কাজ করে? মোশনের অপোজিটে। তো এখন আমাকে বলো তো যে এই অবজেক্টটার ক্ষেত্রে তোমার কি মনে হয় ফ্রিকশন কোন দিকে কাজ করবে? কেউ বলতে পারবা? হ্যাঁ, লেফট দিকে, দ্যাট ইজ এই দিকে। কেন? কারণ আমার অবজেক্টটার উপর আমি ফোর্স দিচ্ছি রাইট সাইডে, অ্যান্ড অবজেক্টটা মুভ করার অ্যাটেম্পটও নিচ্ছে রাইট সাইডে। তো ফ্রিকশনটা কাজ করবে কোন দিকে? উল্টা দিকে। আর ধরো এই বড় ফোর্সটাকে আমরা বললাম ক্যাপিটাল এফ, মানে যেটা আমরা অ্যাপ্লাই করতেছি, আর ফ্রিকশন ফোর্সটাকে আমরা বললাম স্মল এফ, এটার ভ্যালু হচ্ছে 0.4 নিউটন। ওকে, তো এখন আমাদের ডায়াগ্রামটা বেশ ক্লিয়ার, যে এখন আমার ওই রাফ সারফেস বা ফ্লোর নিয়ে আর চিন্তা করতে হবে না। এখন ব্যাপারটা এরকম যে এখানে একটা অবজেক্ট আছে, অ্যান্ড এই অবজেক্টটার উপর ডান দিকে কাজ করতেছে 5 নিউটন ফোর্স, আর বাম দিকে কাজ করতেছে 0.4 নিউটন ফোর্স, আর অবজেক্টটার ম্যাস 2 কেজি। এখন আমাকে বলো এই অবজেক্টটার উপর নিট ফোর্স কত? মানে হ্যাঁ, মানে 5 মাইনাস 0.4, মানে দুইটা ফোর্স অপোজিট দিকে কাজ করতেছে। সো একটা থেকে আর একটা কি করব? সাবট্রাক্ট করে দিব, এত নিউটন। অ্যান্ড এটার ডিরেকশন কোন দিকে বলতে পারবা? হ্যাঁ, এটা হচ্ছে টুয়ার্ডস রাইট। আচ্ছা, সো আমরা এখান থেকে পেলাম যে মানে এখানে আমরা যদিও নিট ফোর্স 5 নিউটনই পাইছিলাম এখানে, বাট এখন কিন্তু 5 নিউটন দেওয়া সত্ত্বেও ফোর্সটা কিছুটা কমে গেছে বিকজ অফ দিস ফ্রিকশন ফোর্স, রাইট? সো এখন অ্যাক্সেলারেশন কত হবে? মানে অ্যাক্সেলারেশন এখানে আমি উপরে ফোর্স কত লিখবো? ম্যাস তো 2, উপরে ফোর্সটা কত লিখবো?
আপনার 4.6 হ্যাঁ 4.6 সো অ্যান্সার হচ্ছে 2.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে দেখো তাহলে আগের বার ফ্রিকশন না থাকার সময় অ্যাক্সেলারেশন কম ছিল বেশি ছিল সো অ্যাক্সেলারেশন বেশি হলে কি অবজেক্টটা তাড়াতাড়ি স্পিড আপ হবে তাড়াতাড়ি মুভ করবে ডিসপ্লেসমেন্ট বেশি হবে ভেলোসিটি বেশি হবে আর এখানে অ্যাক্সেলারেশনটা কমে গেছে বিকজ অফ দিস ফ্রিকশন ওকে কেউ আসো যে এটা বুঝো নাই এই ম্যাথটা আচ্ছা তাহলে এর পরের ম্যাথে আসি সো এখানে ম্যাথটার কোশ্চেন এরকম যে এ 4 kg mass is resting on a surface which exerts a frictional force of 0.2 Newton. A 4 kg mass is resting on a surface which exerts a frictional force of 0.2 Newton. তো এটা আসলে সারফেস টু সারফেস ভ্যারি করে ঠিক আছে মানে এই যে ফ্রিকশনাল ফোর্সের কথা বলতেছি এটা এক এক সারফেসে এক এক রকম হয়তো তোমার বাসার ফ্লোরে এক ধরনের রাস্তায় এক ধরনের তো ফ্রিকশনটা বাড়ানো কমানো যায় মানে এই ফ্রিকশনটা অ্যাকচুয়ালি অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে কোন সারফেসে কীরকম ফ্রিকশন হবে আবার এক এক সারফেসে এক এক ধরনের অবজেক্টেরও ফ্রিকশন আলাদা আলাদা তুমি দেখবা যে তোমার বাসায় তুমি যদি একটা রাবারের স্যান্ডেল পরো তাহলে তুমি বেশ ফ্লুয়েন্টলি হাঁটতে পারবা ফ্লোরের উপর আবার তুমি যদি প্লাস্টিকের স্যান্ডেল পরো তখন দেখবা যে ওইটা বেশ স্লিপ করতেছে আর কি তো এটা আসলে দুইটা অবজেক্টের উপরেই ডিপেন্ড করে মানে সারফেসকে আর তার উপর দিয়ে চলার ট্রাই করতেছে কে মানে দুইজনেরই নেচারের উপর ডিপেন্ড করে একটা ফ্রিকশন ফোর্স এখানে সেট হয় মানে এখানে একটা ফ্রিকশন ফোর্স ডিটারমাইন্ড হয় ওকে এটা সবার জন্য সেম না সো আমরা এখানে বলছি যে এই 4 kg ম্যাসের অবজেক্টটার জন্য আর এই সারফেসটার জন্য ফ্রিকশন ফোর্সটা হচ্ছে 0.2 নিউটন তো এখন বলা হয়েছে যে if we want to move the mass or move the object with 3 meter per second square acceleration find the required applied force or find the required force to be applied এভাবে লেখো find the required force to be applied একটা 4 kg ম্যাস তোমার একটা সারফেসের উপর আছে যে সারফেসটা ওর উপর 0.2 নিউটন ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করতে পারে বা করে আর কি তো এখন বলা হয়েছে যে যদি আমরা অবজেক্টটাকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে মুভ করতে চাই তাহলে আমাদের কত ফোর্স অ্যাপ্লাই করা উচিত ওকে যাতে এই অ্যাক্সেলারেশনটা হয় সো কীভাবে করব ফার্স্টে আমরা একটা ডায়াগ্রাম এঁকে নেই যে এই হচ্ছে ধরো আমাদের সারফেসটা হচ্ছে আমাদের সারফেস আর এই হচ্ছে আমাদের অবজেক্ট তো এই অবজেক্টটা এখন রেস্টে আছে তো অবজেক্টের ম্যাস বলা হয়েছে যেটা হচ্ছে 4 kg ম্যাস আর এখানে আমরা ধরো এটাকে ডান দিকে মুভ করতে চাই ডান দিকে উইথ অ্যাক্সেলারেশন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা এটাকে মুভ করতে চাই ওকে আচ্ছা তো এখন এইখানে কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে আমরা কত ফোর্স অ্যাপ্লাই করব যাতে এইটা হয় এখানে আবার বলা আছে যে ফ্রিকশন ফোর্স কাজ করে 0.2 নিউটন
সো ফ্রিকশন ফোর্সটা কাজ করবে কোন দিকে? ডেফিনেটলি এই দিকে। ফ্রিকশন ফোর্সটা এই দিকে কাজ করবে, বিকজ আমরা এটা মুভ করার অ্যাটেম্প্ট নিচ্ছি হচ্ছে ডান দিকে। সো ফ্রিকশন ফোর্সটা উল্টা দিকে কাজ করবে। আমরা যদি ধরো ডান থেকে বামে নিতাম তখন ফ্রিকশন ফোর্সটা আবার ডানের দিকে কাজ করতো, মানে উল্টা দিকে কাজ করতো। ঠিক আছে, ফ্রিকশন সবসময় মোশনের উল্টা দিকে ধরবা। আচ্ছা, এখন এখানে তাহলে আমরা বের করব যে হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ফোর্স। ম্যাথটা দুইভাবে করা যায়, তো আমি সহজ ওয়েটাই আগে করব। আরেকটা ওয়ে আছে যেটা ইউজুয়ালি অনেকে ফলো করে, ওইটা একটু ভুল হওয়ার চান্স বেশি থাকে, সো এর জন্য ওইটা আমি প্রথমে দেখাচ্ছি না, বাট তুমি চাইলে ওইভাবেও করতে পারো, মানে ওইটা একটু চিন্তা করার জন্য কঠিন আর কি। আচ্ছা, তো এখন দেখো ফোর্স হচ্ছে, মানে ফোর্স কত দিতে হবে সেটা বের করতে হবে। তো আমরা ধরলাম এটা হচ্ছে এফ, আমরা এফ এর ভ্যালু বের করব। তো আমরা যদি একটা অবজেক্টের উপর ডান দিকে এফ ফোর্স অ্যাপ্লাই করি, ক্যাপিটাল এফ, এই যে এইটা, আর বাম দিকে যদি ফ্রিকশন ফোর্স স্মল এফ অ্যাপ্লাইড হয়, তাহলে নিট ফোর্স কত? নিট ফোর্স হচ্ছে ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ। আর আমরা জানি নিট ফোর্সের জন্য কি হয়? অ্যাক্সেলারেশন হয়। আর এফ ইজ ইকুয়াল টু কত? এম এ। তাহলে এই নিট ফোর্সটা অ্যাপ্লাই হইতেছে কার উপর? এই অবজেক্টের উপর। কোন দিকে? ডান দিকে। আর সেই ফোর্সের জন্য অ্যাক্সেলারেশন হইতেছে কত? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এটাকে এম এ লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যাপিটাল এফ ইজ ইকুয়াল টু কত আসে? এম এ প্লাস স্মল এফ। এম হচ্ছে 4, এ হচ্ছে 3, এফ হচ্ছে 0.2, সেটা হচ্ছে 12.2 নিউটন। আচ্ছা, আমি আরেকবার বলি, এখানে এই অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ডান দিকে, আর ফ্রিকশন এটাকে অপোজিট দিকে একটা রেজিস্টিভ ফোর্স অ্যাপ্লাই করতেছে, সেটা হচ্ছে 0.2। তাহলে নিট ফোর্স কত? এফ মাইনাস ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ। আর এই নিট ফোর্সের জন্যই তো অ্যাক্সেলারেশনটা হইতেছে, তাই না? সেটা কত? 3। আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু এম এ, মানে যেই ফোর্স অ্যাপ্লাই করবা, মানে যেই ফোর্সটা অবজেক্টের উপর অ্যাপ্লাইড হবে আলটিমেটলি সব কিছুর রেজাল্ট হিসেবে, সেইটা ম্যাস, সেটা ইজ ইকুয়াল টু কত? তার ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন। তো এটাই লিখছি এখানে। তারপর সাইড চেঞ্জ করছি, ক্যাপিটাল এফ বের করছি। আরেকভাবে চিন্তা করতে পারো যে নর্মালি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন দিতে চাইলে তুমি এখানে কত ফোর্স দিতা? 4 3 = 12, কারণ এফ ইজ ইকুয়াল টু কত তুমি জানো? এম এ, সেটা হচ্ছে 4 3 = 12। বাট এইখানে তো তোমার এই ফ্রিকশনটা আবার একটা এক্সট্রা ঝামেলা, তাই না? ওইটাকেও তো আবার ব্যালেন্স করতে হবে, আদারওয়াইজ তো ওইটাও তোমার উপর অ্যাপ্লাইড হচ্ছে। সো ওইটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য তুমি এক্সট্রা কত দিয়ে দিবা? 0.2। এইটা অনেকে এইভাবে করে, বাট আমার কাছে মনে হয় এইটা ভুল হওয়ার চান্স থাকে বেশি। ঠিক আছে, কারণ ওই প্লাস কখন মাইনাস কখন, এখানে অনেকে মাইনাস দিয়ে ফেলে ভুলে, যে ফ্রিকশনের জন্য তো ফোর্স মনে হয় কমে যাইতেছে। বাট ব্যাপারটা তোমার বুঝতে হবে, তুমি আসলে ফ্রিকশনটাকে ব্যালেন্স করার জন্য এক্সট্রা ফোর্স দিবা। ঠিক আছে, ফ্রিকশন হ্যাঁ তোমার ফোর্সকে কমাই দিচ্ছে, বাট তোমার অ্যাপ্লাইড ফোর্স তো বেশিই থাকতেছে। আলটিমেটলি এই যে তুমি এইটা অ্যাপ্লাই করতেছো, মানে এম এ প্লাস 0.2 বা 12 প্লাস 0.2, 12.2 অ্যাপ্লাই করতেছো, এই ফ্রিকশনটা কি করতেছে? এইখানে 0.2কে ক্যান্সেল করে দিচ্ছে। সো আলটিমেটলি থাকতেছে কত? 12। আর এই 12-এর জন্য 4 কেজি অবজেক্টের উপর একটা 12 নিউটন অ্যাপ্লাই হলে অ্যাক্সেলারেশন কত হয়? 3। ঠিক আছে, সো ব্যাপারটা লজিক্যাল আর কি। বাট ওই যে অনেকে ভুল করে ফেলে, এর জন্য আমার কাছে মনে হয় এইটাই সবচেয়ে সহজ ওয়ে। কেউ আসো যে এটা বুঝো নাই? আচ্ছা, সো এখন আস্তে আস্তে আমরা আর একটু টাফ এক্সাম্পলের দিকে যাব। সেটা থাকুক। আচ্ছা, ম্যাথ নাম্বার 3 হচ্ছে এরকম যে after applying
after applying a particular amount of force, after applying a particular amount of force on an object, it gains 15 meter per second velocity. ওকে, মানে কোশ্চেনটা একটু পরে লিখি, আগে আমি তোমাদেরকে পুরো সিনারিওটা একটু ছবি এঁকে বুঝাই, তাহলে ইজিলি বুঝতে পারবা। এই পর্যন্ত লিখে একটু ফাঁকা রাখো, তারপর আমি কোশ্চেনটা লিখবো। সো এখানে যেটা বোঝাতে চাচ্ছে, একটা ফ্লোর আছে এরকম, তো এই ফ্লোরটার কিছু অংশ হচ্ছে ফ্রিকশনলেস আর কিছু অংশতে ফ্রিকশন আছে। তো এইখান থেকে হচ্ছে ফ্রিকশন স্টার্ট। তো বলা আছে যে একটা অবজেক্ট এইখানে ছিল, তো এই অবজেক্টের উপর আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি। তো ফোর্স অ্যাপ্লাই করে, মানে ফোর্স অ্যাপ্লাই কিছুক্ষণ করার পর যখন এটা 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটি গেইন করছে, আমরা ফোর্সটা সরাই ফেলছি। মানে এই অবজেক্টটা ফোর্স অ্যাপ্লাই করার পর তার ধরো এই জায়গায় এসে ভেলোসিটি হয়ে গেছে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে এসে তার ভেলোসিটি হয়ে গেছে 15 মিটার পার সেকেন্ড, এন্ড যে এটা হয়ে গেছে আমরা ফোর্সটা সরাই ফেলছি। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে ফোর্স কাজ করছে, আর এই জায়গাটা হচ্ছে স্মুথ সারফেস। এটা, এই ম্যাথটা কিন্তু একটু টাফ আছে, তো একটু ভালো করে দেখো। এটা হচ্ছে স্মুথ সারফেস, মানে এখানে কোনো ফ্রিকশন নেই। তো প্রথমে অবজেক্টটা 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলতেছে, আর এখানে হচ্ছে অবজেক্টটা 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলতেছে। তো এখন যেই 15 মিটার পার সেকেন্ড গেইন হয়ে গেছে, আমরা অবজেক্টটা থেকে ওই ফোর্সটা সরাই ফেলছি। ওকে, আর আরেকটা জিনিস বলা হয়েছে যে এইখান থেকে এখানে আসতে অবজেক্টটা ম্যাস বলা আছে, অবজেক্টটা ম্যাস হচ্ছে 2 কেজি। আর আরেকটা জিনিস বলা আছে যে এখান থেকে এখানে আসতে টোটাল 3 সেকেন্ড টাইম লাগছে। ওকে, তো বলা হয়েছে যে এরপর এই অবজেক্টটা, মানে এই অবজেক্টটা তো মুভিং অবস্থায় থেকে যাবে, তাই না? এটা তো স্মুথ সারফেস, এখানে ফ্রিকশন নেই, তো ও মুভিং অবস্থায় থাকবে। এরপর অবজেক্টটা এই জায়গায় এন্টার করলো, এই জায়গায় এন্টার করলো, অ্যান্ড এই জায়গা তো ফ্রিকশন বলা, তাই না? এখানে হচ্ছে, এখানে আমরা বলি যে এটা হচ্ছে রাফ সারফেস। বলা আছে যে এখানে ফ্রিকশন হচ্ছে 0.2 নিউটন। তো এই রাফ সারফেসটায় এটা এন্টার করছে, অ্যান্ড এটার তোমার ফ্রিকশন হচ্ছে 0.2 নিউটন। তো এখানে আচ্ছা, এই অবজেক্টটা তো ম্যাসও বলে দিছি, তাই না? দাঁড়াও একটু ওয়েট। এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম, এখানে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ, সো ফ্রিকশন হচ্ছে 0.2 নিউটন। তো বলা হয়েছে যে এই অবজেক্টটা, জিজ্ঞেস করা হয়েছে যে এই অবজেক্টটা কত দূরে গিয়ে থেমে যাবে রাফ সারফেস। ওকে, তো এখানে দুইটা কোশ্চেন আছে। একটা কোশ্চেন হচ্ছে যে তোমার বের করতে হবে হোয়াট ইজ দ্য অ্যাপ্লাইড ফোর্স, মানে আমরা কত ফোর্স অ্যাপ্লাই করছিলাম, হোয়াট ইজ দি অ্যাপ্লাইড ফোর্স। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে হাউ ফার will the object travel in the rough surface.
ওকে, সো এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে যে হোয়াট ইজ দি অ্যাপ্লাইড ফোর্স, অবজেক্টের উপর কত ফোর্স আমরা প্রথমে অ্যাপ্লাই করছিলাম, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে অবজেক্টটা রাফ সারফেসে কত দূরে গিয়ে থেমে যাবে। ওকে, এই দুইটাই হচ্ছে কোশ্চেন। আচ্ছা, তো দুইটা কোশ্চেন আলাদা, একটার সাথে আরেকটা কানেকশন নাই বললেই চলে, আর কোশ্চেনটা বেশ সহজও। তো এখানে আমি একটু আবার লিখে দিই, আফটার অ্যাপ্লাইং আ পার্টিকুলার অ্যামাউন্ট অফ ফোর্স অন অ্যান অবজেক্ট ইট গেইনস 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, mass of the object is 2 kg, object is 2 kg, and the force acted for 3 seconds on it. ওকে, 3 সেকেন্ড ফোর্সটা কাজ করছে। তো এর পরের কোশ্চেন হচ্ছে if the force is released after it gains 15 meter per second velocity. আচ্ছা, তোমরা সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, সো এখানে বলা হয়েছে আফটার অ্যাপ্লাইং আ পার্টিকুলার অ্যামাউন্ট অফ ফোর্স অন অ্যান অবজেক্ট ইট গেইনস 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, mass of the object is 2 kg and the force acted for 3 seconds on it. If the force is released after it gains 15 meter per second, আচ্ছা, released after 3 seconds লিখে দিই। If the force is released after 3 seconds, find, আচ্ছা, if the force is released after 3 seconds, তারপর হচ্ছে তুমি এই দুইটা জিনিস অ্যান্সার করবে আর কি। What is the applied force, and second হচ্ছে how far will the object travel in the rough surface. ওকে, এই দুইটাই হচ্ছে কোশ্চেন। আচ্ছা, সো প্রথম কোশ্চেনটা দেখো, এটা খুব সহজ। তোমার এখানে কত ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। তো সেটা বের করব কিভাবে, আমরা জানি F ইজ ইকুয়াল টু হচ্ছে ma অ্যান্ড A ইজ ইকুয়াল টু হচ্ছে V মাইনাস ইউ বাই টি। এইটা তো স্মুথ সারফেস, এখানে কোনো ফ্রিকশন নাই। ওকে, আচ্ছা, তো M হচ্ছে 2, V হচ্ছে 15, U হচ্ছে 0, T হচ্ছে 3, সো অ্যান্সার হচ্ছে তোমার 10। প্রথমটার অ্যান্সার হচ্ছে 10 নিউটন। আচ্ছা, এখন ও এই যে রাফ সারফেস যখন এন্টার করছে ওই মোমেন্টেও ওর কিন্তু ভেলোসিটি ছিল 15 মিটার পার সেকেন্ড, বাট এইটা আস্তে আস্তে কি কমে গেছে, কারণ এইটা এখন একটা রাফ সারফেস আসছে যেখানে একটা ফ্রিকশন আছে। তো কত দূরে গিয়ে ওইটা থেমে যাবে বলা হয়েছে। তো এখন চিন্তা করো, রাফ সারফেসে ঢোকার পর ওর উপর কিন্তু মানে এই আমার অ্যাপ্লাইড ফোর্সটা আর নাই, এটা তো আমি এখানে সরাই ফেলছি। তাহলে রাফ সারফেসে ঢোকার পর ওর উপর কিন্তু জাস্ট একটাই ফোর্স কাজ করতেছে, সেটাকে ফ্রিকশন। কোন দিকে? ওর মোশনের উল্টা দিকে। তাহলে এটা কি করবে? ও রিটার্ডেশন করবে বা ডিসেলারেশন ঘটাবে। সো আস্তে আস্তে এটা কি হবে? থেমে যাবে। সো এখানে রিটার্ডেশনের অ্যামাউন্টটা কত সেটা একটু বের করো। এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমরা জানি এম এ। এখানে অনলি অ্যাক্টিং ফোর্স হচ্ছে ফ্রিকশন। তো এখন দেখো এখান থেকে এফ হচ্ছে 0.2, এম হচ্ছে 2 আর এ হচ্ছে এ। তাহলে এ ইজ ইকুয়াল টু কত আসে? 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি অ্যাক্সেলারেশন নাকি রিটার্ডেশন বলো তো? একজন বলো তো, এটা কি অ্যাক্সেলারেশন নাকি রিটার্ডেশন? এই যে ভ্যালুটা বের করলাম, হ্যাঁ এটা হচ্ছে রিটার্ডেশন। হ্যাঁ, এটা আস্তে আস্তে মানে ওর মানে এটা আসলে মাইনাস দিয়ে বলা উচিত যে মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম এ। সো এর ভ্যালু মাইনাস 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এভাবে বললে এটা মোর অ্যাকুরেট, মানে একবারে বোঝা যায় যে এটা একটা রিটার্ডেশন। আচ্ছা, এখন এটা কত দূরে গিয়ে থেমে যাবে সেটা জানতে চাওয়া হয়েছে। সো উই নো এস ইজ ইকুয়াল টু, দুইটা ফর্মুলা জানি, একটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হচ্ছে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a এস, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ফর্মুলা আমরা জানি। এখানে ভি কত? হ্যাঁ 0, তারপর ইউ কত? 15, এ কত? -0.1, আর এস আমরা বের করব। তো এখান থেকে এস বের করবা, তোমার অ্যান্সার চলে আসবে। ওকে,
দেখো, এটা কেউ না বুঝে থাকলে বলতে পারো। আমরা আরো ম্যাথ দেখবো ফ্রিকশন রিলেটেড, তো জিনিসপত্রগুলো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখন একটু বলি যে একটা সারফেসে কেন ফ্রিকশন ক্রিয়েট হয়, মানে এটার রিজনটা কি সেটা একটু বলি। মানে আমরা তো দেখি যে সারফেসগুলো একদম ফ্ল্যাট, কোনো ধরনের উঁচা নিচা নাই বা রাফনেস নাই, স্মুথ, তারপরও কেন ফ্রিকশন ক্রিয়েট হয়, সব সারফেসই কেন ফ্রিকশন থাকে সেটা একটু বোঝার ট্রাই করি। তো আমরা যে কোনো একটা সারফেস যদি নেই, সেটা আমাদের কাছে মনে হতে পারে যে এটা একদম স্মুথ। ওকে, একটা স্মুথ সারফেস হইতে পারে তোমার টেবিল বা একটা কাগজ। ওকে, বাট তুমি যদি ওই স্মুথ সারফেসটাকে জুম করো বা তুমি যদি এটাকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখো, তাহলে দেখবা যে ওই স্মুথ সারফেসটাও কিছুটা এরকম। ওকে, মানে একটু উঁচা নিচা আছে। ওকে, কোনো সারফেসই একদম পারফেক্টলি স্মুথ না। তো তুমি চিন্তা করো, একটা রাস্তায় যদি এরকম তোমার খাঁজ কাটা থাকে, তখন কিন্তু তুমি একটা অবজেক্টকে ওই রাস্তা দিয়ে নিতে পারবে না। বা একটা ফ্লোরে যদি এভাবে ইয়া থাকে, তাহলে কিন্তু এখান থেকে নেওয়াটা এক্সট্রিমলি টাফ হবে। সো আসলে সব সারফেসই এরকম উঁচা নিচা থাকে, যেটা হয়তো খালি চোখে দেখা যায় না, বাট মাইক্রোস্কোপের আন্ডারে ধরলে ঠিকই দেখা যায় যে এরকম রাফ একটা অবস্থা থাকে। সো এটার উপর দিয়ে যখন একটা অবজেক্ট মুভ করার ট্রাই করে, সে রেজিস্টিভ ফোর্স ফেস করে। ওকে, সে যখন এটার উপর দিয়ে চলার ট্রাই করে, তখন এরকম রেজিস্টিভ ফোর্স ফেস করে। সো এটাই হচ্ছে ফ্রিকশন ক্রিয়েট হওয়ার রিজন। আচ্ছা, এখন আমরা আবার ম্যাথে ব্যাক করি। এটা তোমরা করবা, ঠিক আছে? তো ম্যাথটা এরকম যে এখানে একটা অবজেক্ট আছে যার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 20 মিটারস পার সেকেন্ড, অ্যান্ড তার ম্যাস হচ্ছে 4 কেজি। আর এই সারফেসটা একটা রাফ সারফেস। রাফ সারফেস, এখানে ফ্রিকশন হচ্ছে 0.5 নিউটন। এখানে কোশ্চেন হচ্ছে যে what will be the velocity of the object, what will be the velocity of the object after 2 seconds। এটা আগে করো, করে সবাই চ্যাট বক্সে অ্যান্সার লিখবা। মাইক অন করে বলার দরকার নেই, চ্যাট বক্সে অ্যান্সার লিখবে এটা।
আচ্ছা, আহলানের অ্যান্সারটা ভুল গেছে, একটু আরেকবার দেখো তো। আহনাফের অ্যান্সারটা ভুল গেছে। তোমার অ্যান্সার বেশি আসলো কিভাবে? দেখো, একটা অবজেক্টের ভেলোসিটি যদি 20 থাকে তাহলে কিছুক্ষণ পর এটা বেড়ে যায় কিভাবে? এখানে তো আরো ফ্রিকশন কাজ করতেছে না? আচ্ছা, আহলান আছো ক্লাসে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তুমি কিভাবে করছো একটু বলো। আমি হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটিএস ওই ফর্মুলাটা দিয়ে করেছি। হ্যাঁ, ইউ হচ্ছে মানে 20। ইনিশিয়াল ভেলোসিটি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারপর অ্যাক্সেলারেশন হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন 0.5 মাইনাস 0.5 আর টাইম হচ্ছে 2। না না, -0.5 না, দেখো এটা তো ফোর্স, তাই না? এটা হচ্ছে এইদিকে কাজ করতেছে ফোর্স, আর ম্যাস হচ্ছে 4। ও তো আচ্ছা, নেগেটিভ অবশ্যই নেগেটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাক্সেলারেশন। F/m, মানে হইতেছে তোমার 0.5/4, ঠিক আছে? তো এইটা বসবে এখানে, বুঝতে পারছি। সো -0.5/4, আর টাইম হচ্ছে 2, এই যে এটা। সো এটা তুমি যদি এখানে বসাও তাহলে হচ্ছে আসে যে 20 মাইনাস 0.5/4 ইন্টু 2। সো অ্যান্সারটা হচ্ছে 19.75, 19.75 মিটার্স পার সেকেন্ড। ওকে, কেউ আসো যে এটা বুঝো নাই? যারা অ্যান্সার পাঠাও নাই তারা একটু দেখো যে এটা বুঝছো কিনা। আচ্ছা, এখন তাইলে আমরা এটার সেকেন্ড কোশ্চেনতে আসি। সেকেন্ড কোশ্চেনটাও ওই আগের মতো সহজ, যে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড, find the distance traveled before find the distance traveled by the object before stopping. Find the distance traveled by the object before stopping. থেমে যাওয়ার আগে অবজেক্টটা কত ডিস্টেন্স ক্রস করবে, এটা বের করে চ্যাট বক্সে লেখো।
আহনাফের অ্যান্সার এটাও হয় নাই, তুমি এটা কি লিখছো, এটা কেমনে হয়? আর একটু ট্রাই করো। না, মাকনুনের অ্যান্সার হয় নাই। সাদির অ্যান্সার হয় নাই। হ্যাঁ, তাহমিদের অ্যান্সারটা হয়েছে, ভেরি গুড। আহলানের অ্যান্সারও হয় নাই, সাইবের অ্যান্সারও হয় নাই, খালি একজনেরটাই হয়েছে দেখতেছি। আচ্ছা, আমি করে দিই, দেখো এটার ফর্মুলা কি ছিল? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 20, 2a হচ্ছে এই যে এইটা, আর এস বের করব। এখান থেকে এস আসে হচ্ছে 1600। ওকে, সো যাদের ভুল গেছে বুঝতে পারছো কোথায় ভুল গেছে? আমি রুট দিয়ে দিছিলাম ভুল করে, অ্যান্সার ঠিক হ্যাঁ হ্যাঁ আসলো। হ্যাঁ, এটা হচ্ছে 1600। আচ্ছা, সো আমরা ফ্রিকশনের বেশ কিছু ম্যাথ দেখলাম, আরও দেখব সামনে। ফ্রিকশনের মানে আগে যত ম্যাথ আমরা করছি ফোর্সের, সবগুলাই আসলে এখন আবার ফ্রিকশন দিয়েও করা যায়, কারণ ওই সবগুলো ম্যাথেই আমরা যদি একটা এক্সট্রা ফ্রিকশন অ্যাড করে দিই তাহলে এটা ফ্রিকশনের ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, তো ফিজিক্স আজকে এই পর্যন্ত থাক। এখন হচ্ছে আমরা তোমার আচ্ছা দাঁড়াও, আগে আমি রেকর্ডিংটা স্টপ করি, এখন অন্য একটা সাবজেক্ট দেখাবো।